ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। নমস্কার, ক্যাম্পেন কলিং মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন খুবই পরিচিত একটি মুখ এবং পরিচিত একটি নাম, তৃণমূল কংগ্রেসের যুবার সাউথ কলকাতার ভাইস প্রেসিডেন্ট তৌসিফ রহমান। তৌসিফ দা, ক্যাম্পেন কলিংয়ে স্বাগত। জয় মা কালী, দুর্গা দুর্গা, জয় সিয়ারাম। এবার আমি একদম পর্বেই চলে যাচ্ছি। প্রথমেই যে গতকালকে দেখা গেল যে বিজেপির এক যুব মোর্চার এক নেত্রীকে, তিনি হুগলি জেলার কনভেনারও, ওনাকে কোকিন সমেত অ্যারেস্ট করা হলো। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, আমার কাছে অনেক চিন্তা হয়ে গেছে। এই যে আমি লাইভ টেলিকাস্ট দেখলাম, তারপরে অনেক ক্লিপিংটা এসেছে হোয়াটসঅ্যাপে, আর তারপরে দেখে আমি একটাই জিনিস ভাবছি কি আমাদের যে বেঙ্গলের ইউথ, উনি আমি শুনেছি উনি হয়েছেন পামেলা গোস্বামী, উনি হয়েছেন ইউথের স্টেট সেক্রেটারি বা হুগলি জেলার কিছু কনভেনারও আছেন। এটা কিন্তু একটা বড় পোস্ট। আর তারপরে পোস্ট কার পোস্ট? বিজেপির পোস্ট। আর এরাই বলে কি বিজেপি ইজ ওয়ার্ল্ড মোস্ট বিগেস্ট পার্টি। আর স্বাভাবিক, ইন্ডিয়াজ বিগেস্ট পার্টি, বিগেস্ট পলিটিক্যাল পার্টি, কনস্টিটুয়েন্সিজ রাইট আছে ওদের, ইলেক্টেড পার্টি। ওর পার্টি থেকে, বেঙ্গল থেকে একটা স্টেট ইউথ সেক্রেটারি কাছে কোকেন বের হয়েছে। আর তারপরে পুলিশ বলেছে কে ও সাপ্লাইয়ের কিছু কথা আছে, কি সাপ্লাই করছে নাকি। আর তারপরে ওনার সঙ্গে একটা বন্ধু ছিলেন, মনে হচ্ছে প্রবীণ কুমার দে বলে একটা বন্ধু ছিলেন, ওনার কাছেও ছিলে, গাড়িতেও ছিলে 100 গ্রামস অফ কোকেন। তারপরে আমি ওটাই বলতে চাইছি কি আমাদের যে ইউথ, লাইক আমিও একটা ইউথ, আমি এই নতুন আমি একটা পোস্ট পেয়েছি, থ্যাঙ্কস টু আমাদের লিডার অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সাউথ কলকাতা প্রেসিডেন্ট বাপ্পা আদিত্য। তারপরে আমাকে বলেছিল যে আপনাকে ইউথ নিয়ে কাজ করতে হবে, আপনি যে ভাইস প্রেসিডেন্ট হয়েছে আপনাকে ইউথ নিয়ে কাজ করতে হবে, খালি র্যালি বা পলিটিক্যাল র্যালি করতে হবে না, আপনাকে ইউথ নিয়ে কাজ করতে হবে। ওনার পড়াশোনা, ওনার কাজ, ওনার কি প্রবলেম, ওনার কি একটা ওপিনিয়ন, ভিউজ, ওটা নিয়ে কাজ করতে হবে। সেই জন্য আপনাকে একটা ডিটেল বলছি কি উনি হয়েছেন কিন্তু একটা ইউথ লিডার। ইট ইজ নট নেসেসারি কি আপনাকে জিততে হবে। আপনি একটা ইউথ, মতলব আপনি ইউথ সঙ্গে আপনি কানেকশন করছেন, ইউ আর গেটিং কানেক্টেড উইথ দ্য ইউথ। আর বেঙ্গলে ইউথ অনেক, 10 কোটি পপুলেশন আছে, আপনিও ইউথ, সবাই এখানে। তো মতলব যে পিপল আন্ডার 40, we will call them youth only, 35, 34, 29, 24, 21, they all youth. এই কোকেন নিয়ে এই আমাদের দেশের লোক, কিন্তু পামেলা গোস্বামী একটা বাঙালি মেয়ে, স্বাভাবিক, আর ও একটা কোকেন নিয়ে ধরা পড়ছে, সাপ্লাই করছে। আমি বলছি না এটা, আমি ইন্ডিয়ান এক্সপ্রেসও দেখেছি, আপনিও বলছেন, টাইমস অফ ইন্ডিয়াও দেখেছি কি কিছু কেস আছে কি সাপ্লাইও করছে না কি নিজে কনজিউম করছে। ইট ইজ ভেরি শকিং অ্যান্ড আই এম ভেরি স্কের্ড কি আমার ইউথ নিয়ে, এই ইউথকে আপনি কি মেসেজ দিচ্ছেন? আপনি তো ইউথ লিডার, আপনি কোকেন কনজিউম করছেন। আমি মনে হচ্ছে ইট ইজ ভেরি হার্ট, আই এম ভেরি হার্ট অ্যান্ড ইট ইজ ভেরি পেনফুল। একটা মহিলা এইসব কাজ যদি করে, আর তারপরে কোকেন, কোকেন আপনি দেখুন কত জীবন নষ্ট হয়েছে কোকেন নিয়ে। এই পুরো বলিউড নষ্ট হয়ে গেছে, পুরো আমাদের যে ইউরোপিয়ান দেশটা নষ্ট হচ্ছে। আর তারপরে আমার বাঙ্গালের আবার একটা নতুন করে কোকেন কেস আসছে। আমি তো শুনেছি গাঞ্জা, আফিম, চরস, আমি এইসব শুনেছি, কিন্তু আমি প্রথমবার এই পলিটিক্যাল সিনারিওতে এরা ভাজপা আসছে, পার্টি করছে, নরেন্দ্র মোদী আসছেন, অমিত শাহ আসছেন, এই সেম পলিটিক্যাল পার্টি যে হেস্টিংয়ে কাজ করছে, পলিটিক্স করছে, ওখান থেকে নিজে ওপিনিয়ন বার করছে, ওখানে একটা কোকেন নিয়ে একটা কেস ধরা, আমি তো মতলব এটা আই এম স্পিচলেস অ্যান্ড আই এম ভেরি ওয়ারিড অ্যাবাউট মাই পিপল অফ বেঙ্গল। আই এম ভেরি ওয়ারিড। আমাদের ইউথ আছে যে বেঙ্গলে, কি করে এটা ওপিনিয়ন দেবে আর কি করে মতলব ইনফ্লুয়েন্স হবে আমি তো জানি না। আমি সবাইকে কিন্তু হাত জোড়ে প্রার্থনা করছি, আপনি এরকম ইনফ্লুয়েন্স হবে না প্লিজ। উনি কোকেন করছেন, ওনার প্রবলেম, উনি একটা ইউথ লিডার, ওনার প্রবলেম, কিন্তু যত ইউথ আছে প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম ড্রাগস।
আপনি যদি টিএমসি করছেন, সিপিএম করছেন, ভাজপা করছেন, কংগ্রেস, আপনি প্লিজ করেন, বাট প্লিজ প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম অল দিস ড্রাগস অ্যান্ড স্পেশালি কোকেন, এনি কাইন্ড অফ ড্রাগস। যদি পামেলা গোস্বামীকে যদি এসব পছন্দ আছে, নিজে আপনি প্লিজ করেন, আমার ইউথকে এসব প্লিজ ইনফ্লুয়েন্স করবেন না, ফর গডস সেক প্লিজ। তো তসিফ, বলা হচ্ছে যে এটা টিএমসির চক্রান্ত, মানে চক্রান্ত করে জিনিসটাকে করা হয়েছে, কারণ এখন লাগাতার মানে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে লাগাতার অনেক কেস দেওয়া হচ্ছে তাদের, এবং সবকটাই ফলস কেস, এরকম তারা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, এবং এটাও একটা সেই চক্রান্তের শিকার। দেখুন, আমার মনে হচ্ছে ওরা সবাই গাঞ্জা খাচ্ছে, আমি মনে হচ্ছে সবাই গাঞ্জা নিচ্ছে, সবাই আফিম খাচ্ছে। কত 5টা কেস আমাকে বলুন তো, কে কে কি কোনটা কেস দিয়েছে? একটা জিনিস দেখুন, ওরা যাকে কেস দিয়েছে নিজেকে নিয়ে নিয়েছে, নিজে পার্টিকে। ওরা 2015 থেকে বলেছিল ভাগ মুকুল ভাগ, ভাগ মুকুল ভাগ, अब आएगी मुकुल की बारी, फिर आएगी शुभेंदु अधिकारी की बारी, নিয়ে নিচ্ছে তো। ওতে তো নিয়ে নিজে পার্টিতে নিয়ে নিচ্ছে। আর কাকে কেস দেব? বলেছিল শুভেন্দুকে ছাড়বো না, একদম সত্যি বলেছে, ছেড়েছে না, নিজেই কোলে বসে নিয়েছে। মুকুলকে ছাড়বো না, কোলে বসে নিয়েছে। রাজীবকে ছাড়বো না, বসে নিয়েছে। ওকে ছাড়বো না, বসে নিয়েছে। সবাইকে তো নিয়ে নিয়েছে। কালে কেস টিএমসি কাকে দেবে আর বিজেপি কাকে দেবে? ওরা নিজে শুভেন্দু দাকে, আমি কিন্তু শুভেন্দু দাকে রেসপেক্ট করি, আমি মুকুল দাকেও রেসপেক্ট করি, আমাদের সিনিয়র ছিলেন, আমি জীবনে চোর বলবো না ওনাকে। কিন্তু ওরা বলেছিল চোর আছে, চোর আছে, চোর আছে, একদম ঘাটিয়া লোক, তোলাবাজ, সবাই তোলাবাজকে নিজে পার্টিতে নিয়ে নিয়েছে। এখন মানুষটা চিন্তা করছে কি শালা আমি কাকে ভোট দেব? আমি তোলাবাজকে ভোট দেব যে বিজেপি চলে গেছে, বা বিজেপিকে ভোট দেব যে ওখানে কত চোর আছে? আমি কাকে ভোট দেব? প্রবলেমটা এটাই। তাহলে আপনি যে বলবেন কেস দিয়েছে, কাকে কেস দিয়েছে? নিজে কোকেন ওর গাড়ি থেকে বারামত হয়েছে, তাহলে এ কি টিএমসি করেছে? যত দোষ নন্দু ঘোষ, আর টিএমসির কাছে এই ইলেকশন মধ্যে কিছু কাজ নেই। হুস পামেলা গোস্বামী? আমি তো ওকে জানিও না। কে জানে পামেলা গোস্বামীকে? উনি ঠিক আছে ভদ্র মহিলা, আমি ওটা বলছি না কি ওনার কিছু ক্যারেক্টার খারাপ আছে, আমি সব, উনি শি ইজ আ ফিমেল, এন্ড অফ দ্য ডে উনি একটা মহিলা, আমি সব সব ওয়ার্ড ইউজ করবো না। কিন্তু কে জানে কে হুজ পামেলা গোস্বামী? ওকে কেস দেবো আমরা, কি লাভ? দিদির কাছে আর কিছু কাজ নেই? কিসের কেস? এসব বাজে কথা, এই ইলেকশন বাজারে এসব কথা বলে কিছু লাভ নেই। নিজে ওরা গাঞ্জা খাচ্ছে, আর আমি কিছু বলতে পারবো না। তৌসিফ দা, এখন সামনেই নির্বাচন, তৃণমূল কি প্রত্যাবর্তন হচ্ছে নাকি বিজেপি বলছে পরিবর্তন হবে, কি বলবেন? ওটা মানুষ বলবে, ওটা আপনি আর আমি বলতে পারবো না। 75 পলিসি আছে গভর্নমেন্ট থেকে, স্টেট গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নেই। একটা বাচ্চা, যে গোদের বাচ্চাকে নিয়ে, মা থেকে বুড়ো মানুষ থেকে সবাই জন্য পলিসি আছে, আর বেঙ্গল দেখে নিয়েছে, বাংলা দেখে নিয়েছে। হ্যাঁ, একটা কথা, বিজেপি এত টাকা দিচ্ছে, সব এনজয় করছে টাকা নিয়ে। আমিও বলছি টাকাটা নিয়ে নাও বাবা, টাকা নিয়ে, যে টাকা দিচ্ছে ভাজপা, টাকাটা নিয়ে নাও। আমি জানি তোমরা ভোট কাকে দেবো, আমরা সব জানি। আর বেঙ্গলি, ওই আমার পুরো বাঙালির যত পুরো গ্রুপ, পুরো বাঙ্গাল যত ভোটার, সব জানে ভোট কাকে দিতে হবে। টাকা আছে, টাকাটা নিয়ে নাও। আমি বলছি যদি ভাজপা তোমাকে টাকা দিচ্ছে, আপনাদেরকে টাকা দিচ্ছে, প্লিজ টাকাটা নিয়ে নেন। অনেক চুরি করেছে ওরা, ওদের টাকা নেই, কিন্তু অনেক ওই নোটবন্দি থেকে, জিএসটি থেকে অনেক চুরি করেছে ওরা। টাকাটা নিয়ে নেন, ভোটটা দেবেন জোড়া ফুল। তৌসিফ, আর একটা প্রসঙ্গে যাব, যে এই যে স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 9 কোটি মানুষ পাবে, মানে আমাদের রাজ্যবাসী পুরোটাই পাবে, এর মধ্যে আসবে। কিন্তু দেখা যাচ্ছে যে ওই কার্ড নিয়ে অনেক ঘটনা আমরা ইতিমধ্যেও দেখেছি। সেই কার্ড নিয়ে যখন কোনো বেসরকারি হাসপাতালে যাওয়া হচ্ছে, সেখানে সেটা রিজেক্ট করা হচ্ছে। শুধু তাই নয়, যেটা কিন্তু সেই অ্যালটমেন্ট নেই, এবং সমস্ত মানুষ তার আওতায় কিন্তু আসছে না, হিসাব করে দেখা গেলে। তাহলে এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, মানুষরা এটা জিজ্ঞেস করছে আমাকেও। আর এটা সঠিক, আপনি কিছু স্টোরি কিছু বলছেন না, এটা সঠিক। প্রবলেমটা কি, এটা কিন্তু জুমলা নেই। দিস ইজ নট আ 15 লাখ জুমলা কি সবাইকে আমরা 15 লাখ টাকা অ্যাকাউন্টে দেবো না, দিস ইজ নট লাইক দ্যাট। এটা একটা মেডিকেল ইন্স্যুরেন্স, তাকে বলে স্বাস্থ্য সাথী। আর তারপরে এত হঠাৎ করে, এত সুন
এত তাড়াতাড়ি করে এই পলিসিটা আমরা নিয়ে এসেছি, আমরা অনেক অনেক ধন্যবাদ করি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আর পুরো পলিসি মেকার্সকে, যে নবন্যাতে বসে আছে এত সাইলেন্টলি, এত ফাস্ট ট্র্যাকে এই স্বাস্থ্য সাথী কার্ড এসেছে। তারপরে আপনি যে বলছেন অনেক জায়গা এটা অপারেট হচ্ছে না, ঠিক কথা, আমি এসব বলবো না, না না আপনি মিথ্যে, না 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 আপনি মিথ্যে কথা বলছেন না। এই সব জিনিস আমরা মানুষ থেকে বলবো কি এই কার্ড সবাই পেয়ে গেছে, 1 crore people they have already got the swasthati card. Now the problem is যে পলিসি পেপার আছে সবাই হসপিটালে যাচ্ছে, আস্তে আস্তে করে চলে যাবে, উইদিন 20 days বা 30 days ইভেন বেলভিউতে যাবে, অপোলোতে যাবে, ইসলামীয় হসপিটালেও যাবে, রামকৃষ্ণ মিশনেও তার যাবে, সব হসপিটালে যাবে। এটা আপনি দেখে নেবেন। আর আপনিও আছেন, আমিও আছি, এই স্বাস্থ্য সাথী কার্ড সবাইকে প্রফিট দেবে, কিছু হবে না। হ্যাঁ একটু স্লো হয়েছে কিন্তু সবাই কার্ড পেয়ে গেছে। কিন্তু তসিফ বাজেটটার ব্যাপারে কি বলবেন? মানে স্বাস্থ্যসাথী না না বাজেট এটাই, বাজেটে ছিল দেখুন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে ইলেকট্রিসিটি মাফ করেছে, কোথায় থেকে টাকা এসেছে? মানুষের টাকা, স্টেট ট্যাক্স, মানুষের টাকা। আমরা প্রবলেমটা কি আপনি বলতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি রেজ করেছেন, কোথায় থেকে টাকা এসেছে। এক্স্যাক্টলি, কারণ বাজেট একটা বড়, মানুষ জানতে চায় এগুলো যে টাকা কোথায় থেকে এসেছে। এখানে বেঙ্গলে টিএমসি গভর্নমেন্ট মানুষ টাকা নিয়ে করাপশন করলে না, দের ইজ নো করাপশন বেঙ্গলে। এই টাকা যে আমরা বাঁচিয়েছি, যে আমরা সেভ করেছি স্টেট ট্যাক্স নিয়ে, এটাই আমরা মানুষকে গিফট করেছি। সেম লাইক অরবিন্দ কেজরিওয়াল করেছে, ইলেকট্রিসিটি পুরো মাফ করেছে, 50% স্ল্যাশ করেছে। কোথায় থেকে টাকা এসেছে? ও নিজে বলেছে কি আমরা করাপশন বাদ দিয়ে দিচ্ছি, আমার গভর্নমেন্ট কারাপ্টেড নেই, তাই জন্য আমার কাছে অনেক টাকা আছে, আমি মানুষকে দেব। দিদি ওটা বলেছে যে 55,000 কোটি টাকা স্টিল ডিউ উইথ দ্য গভর্নমেন্ট, মোদি দিয়েছে না আমাদেরকে। 55,000 crores rupees অন রেকর্ড, কোট করে বলছি আমি, ইটস স্টিল ডিউ উইথ নরেন্দ্র মোদি। দ্য পিএম হ্যাজ টু রিটার্ন টু বেঙ্গল ফর দ্য ডেভেলপমেন্ট, কিন্তু ওটা ডিউ আছে। আর এই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে যে আপনি বলছেন কোথায় থেকে টাকা এসেছে, ইট ইজ আ নন কারাপ্টেড পলিটিক্স। বেঙ্গল কারাপশনে নেই। যে ছোট ছোট নেতা কি করেছে না করেছে আমি জানি, আপনি নেক্সট কোয়েশ্চেন এটাই বলবেন কি নেতারা অনেক চুরি করেছে, আমি ওটা বলবো না কি করেছে না করেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানি, আমি পলিসি মেকার্সকে জানি, নবন্যাতে কি কাজ হচ্ছে, কী রকম পলিসি হচ্ছে, 75 পলিসি তৈরি হচ্ছে, আমি ওটা জানি। এই মানুষের টাকা, আমি দিদিকেও বলবো, দিদি যে করেছে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু এটা দিদির জব ছিল, এটা দিদির কাজ। আর দিদি এটাই বলেছে আমি কাজ করব, আমি সব ফালতু সব প্রেস কনফারেন্স বা আমি জার্নালিস্টকে নিয়ে ঘুরবো না, আর আমি এরকম ছবি তুলবো না মোদির মতন। দাদা একটু আগেই বললেন যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমরা প্রসঙ্গে ছিলাম, যে মুখ্যমন্ত্রী ভালো কাজ করতে চাইছে। অবশ্যই স্বাস্থ্যসাথী প্রকল্পটা খুবই ভালো একটা প্রকল্প এবং এত মানুষ তার আওতায় আসবে, গরিব মানুষরা এর একটা সুবিধে পাবে, একদম আমি ওই জায়গায় যাচ্ছি না। কিন্তু এই যে কিছু ঘটনা আমরা দেখছি এই স্বাস্থ্যসাথী হওয়ার পর যারা কার্ড পেয়ে গেছে, তারা সেই কার্ড নিয়ে যখন কোনো বেসরকারি হাসপাতালে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। এবং এই ঘটনা হওয়ার পরও সরকারের তরফ থেকে সেই সব হাসপাতাল বা নার্সিংহোমের ওপরে কোনো কিছু লাগু করা হচ্ছে না, বা তাদের কোনো ইনস্ট্রাকশন এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না। কেন, কি বলবেন? আপনি দিদির প্রিভিউ মিটিংটা মিস করেছেন। আপনি যে কথা বলছেন ওটাও সঠিক, ঠিক আছে। অনেক নার্সিং হোম, অনেক হসপিটাল লাইক স্টিল নাও ওদের কাছে এই পলিসিটা ঠিক করে মার্জ হলো না, কিন্তু ওরা জানে স্বাস্থ্য সাথী কার্ডটা নিতে হবে। আপনাকে একটা জিনিস বলছি, কালকে আমি বলছি নিউ হরাইজন একটা নার্সিং হোম থেকে 6 লাখ টাকা বিলিং ছিল, এটা আপনি কিন্তু কাটবেন না, আপনাকে দেখাতে হবে, কাটবেন না। এই নিউ নার্সিং হোম থেকে 6 লাখ বিলিং ছিল, জগন্নাথ খাটিক পেশেন্ট নেম। 6 লাখ থেকে ওই ডক্টর বলেছে আপনি স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আসেন, আপনি 30,000 টাকা আমি করে দেবো। এটাও আপনাকে দেখতে হবে। এটা আপনি ঠিক বলছেন কি অনেক হসপিটাল দে আর নট রেডি ফর দ্য স্বাস্থ্য সাথী কার্ড। ওয়াই? এই স্কিমটা যে মার্জ হবে, ঠিক আছে, ওদের তো দায়িত্ব। আমরা টিএমসি তো বিজেপির মতন একটা গুন্ডা পার্টি নেই কি একটা কল করে দে বলে কি একটা কার্ড আসছে তোমাকে নিতে হবে না। পলিসি তো রিচ করতে হবে। এই পলিসি চলে গেছে ওখানে। ওদের যে বোর্ড মেম্বার্স আছে, লাইক এত বড় বড় হসপিটাল, বেলভিউ আছে, অপোলো আছে, সিএমআরআই,
BM বিড়লা কোঠারি এই সব থেকে পুরো বোর্ড মেম্বার্স থেকে মিটিং হচ্ছে ওর দে হ্যাভ টু অ্যাকসেপ্ট, দে আর বাউন্ড টু অ্যাকসেপ্ট, সব অ্যাকসেপ্ট করবে। এই স্বাস্থ্য সাথী কার্ড কিন্তু সবাই জন্য প্রফিটেবল হবে, আপনি এটা দেখে নেবেন। আর যে কিছু একটু প্রবলেম হচ্ছে সব শেষ হয়ে যাবে, কেন এটা কিন্তু জুমলা নেই, এটা 15 লাখ টাকার প্রমিস নেই, এটা আছে স্বাস্থ্য সাথী টাকা 5 লাখ টাকা মেডিকেল ইন্স্যুরেন্স সবাই পাবে। আমিও নিয়েছি, আপনিও নেবেন, সবাই নেবে। তসিফ, আমি আর একটা প্রসঙ্গে যাব যে এখন আমরা দেখতে পাচ্ছি রাজ্যের যা অবস্থান, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মারপিট, বোম পড়া, এটা এখন লেগেই রয়েছে। কিছুদিন আগে দেখলাম রাজ্যের এক মন্ত্রীর হামলা করা হলো, বোম ফেলা হলো। তাহলে রাজ্যের ঠিক প্রশাসন এবং আইন ব্যবস্থাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? मैं बीजेपी को और हमारे प्रधानमंत्री को और हमारे गृह मंत्री अमित शाह को हाथ जोड़कर विनती करता हूं कि अगर आपको बंगाल में इलेक्शन जीतना ही है, जितना पैसा आप खर्च कर रहे हैं आप पैसा खर्च करिए, जितना आप दंगा लगाना चाहते हैं आप लगा लीजिए, मगर मैं आपसे हाथ जोड़कर विनती करता हूं कि आप हमारे बंगाल के जनता को मारना बंद कर दीजिए। ये मैं बहुत सीरियसली, not as a TMC supporter, not as a post holder, but as a बंगाल सिटीज़न जो बचपन से 18 साल की उम्र से वोट करते हुए आया, मैं आपसे विनती करके बोलता हूँ, भाजपा से, दिलीप घोष से, कैलाश विजयवर्गीय से जी, हमारे अमित शाह, नरेंद्र मोदी, सबसे मैं बोलता हूँ कि पॉलिटिक्स अपनी जगह है। जिसको TMC करना वो TMC करेगा, जिसको कांग्रेस करना वो कांग्रेस करेगा, जिसको भाजपा करना वो भाजपा करेगा, मगर एक वोट लेने के लिए, TMC को बदनाम करने के लिए या हमारे बंगाल का कल्चर को बदनाम करने के लिए, दुर्गा माँ को बदनाम करने के लिए, हमारे काली माँ को बदनाम करने के लिए और हमारे बंगाल के लोगों को मारिए मत। 130 जान चली जा चुकी है दीदी, তসিফ, এই ব্যাপারে আমি আরেকটা কথা जान বলবো। चली जा चुकी है, इससे ज्यादा हम लोग और अफोर्ड नहीं कर पाएंगे। CPM TMC भी लड़ाई करता था, कांग्रेस CPM भी लड़ाई करता था, इतनी जाने नहीं गई जितनी जाने इन 6 महीनों में चले गई है। आप मारना बंद कर दीजिए। তসিফ, এখানে আমি একটা প্রসঙ্গে যাব। আপনি বলছেন মারনা বন্ধ কর দিজিয়ে, একদম ঠিক কথা। সেইভাবে দেখতে গেলে কিন্তু বিজেপিরও মানে मैंने ভাজপারও बीजेपी को कहा है कि आप मारना बंद कर दीजिए, हमारे बंगाल के বিজেপিরও অনেক जनता को। কার্যকর্তার প্রাণ গেছে। खुद के लोगों को मार रहे हैं, खुद के लोगों को मार रहे, वही तो मैं बोल रहा हूं। मैंने एक बार भी आपसे कहा, আমি এটা তো বলবো না কি আপনি TMC কে মারা আপনি বন্ধ করে দেন না, আমি বলছি আপনি আমাদের বাঙাল লোগों को मारना बंद करें, আপনি हमारे बंगाल के लोगों को मारना बंद कर दीजिए। मैं एक बार भी नहीं कह रहा हूं, যারা মারা গেছে, जो मर गया, जो बीजेपी करता है, हाँ मैं वही तो विनती कर रहा हूँ। अपने दल के जो मार रहे हैं वो लोग, यही ये आप बोल नेचर रहे है, यही नेचर है। अच्छा। बीजेपी का यही नेचर है, अपने लोगों को पेड़ से लटका के मार दो, ट्रेन से चपवा दो, गोली मरवा दो, जो करना है कर दो, मारना बंद कर दीजिए। आप अपने लोगों को मार के क्या हासिल कर लेंगे? TMC के ऊपर जो आप ये आलचल लगा रहे हैं, ब्लेम लगाते हैं कि TMC वाला मार रहा है बीजेपी को, ये झूठ है। ये पूरा हिंदुस्तान देख चुका है। 2014 से बीफ, पोक, चिकन, होली, ईद, रमजान, दुर्गा, सबको लेके सब में जान गया है। ये हिंदुस्तान का इतिहास बन चुका है कि त्योहारों के लिए किसी की जान कभी नहीं गई। जान गई इलेक्शन के दौरान में, जान गई, जान गई दंगों में, जान गई। रमजान, ईद, दुर्गा पूजा, काली पूजा, होली में इसको लेके जान कभी नहीं गया। मैं बीजेपी से अभी भी विनती कर रहा हूं, हाथ जोड़ के विनती कर रहा हूं, और मैं नेशनल टेलीविजन तक मैं बोल कर आया हूं और आपके मुंह पे मैं संबित पात्रा तक को बोल के आया हूं कि बीजेपी कोई करता है करे, TMC कोई करता है करे, मगर ये खूनी सियासत, ये खूनी इलेक्शन करना बंद कर दीजिए। अगर आपको मैंडेट मिलता है आप जीतेंगे। आप 18 सीट बंगाल में जीत चुके थे, MP में कितने लोगों की जान गई उस वक्त? TMC ने कितने लोगों की जान ले ली? 18 MP आपको लोगों ने वोट दिया। কে দিয়েছে আপনাকে ভোট? মানুষরা দিয়েছে, ত্রিপুরা দিয়েছে, আসাম দিয়েছে। 18 সিট আপনি কোথায় থেকে নিয়ে এসেছেন? এই বাঙ্গাল ঘাটি থেকে নিয়ে এসেছেন আপনি। কত মার্ডার হয়েছিল সে সময়? কত মার্ডার হয়েছিল সে সময়? 18 সিট আপনি পেয়েছেন, এখন আপনার কাছে 21 সিট হয়ে গেছে। এখনই এত লোক মারা যাচ্ছে কেন? ওয়াই? इलेक्शन करें दादा। मैं नरेंद्र मोदी जी से कहना चाहता हूं, दिलीप घोष को छोड़ दीजिए। मैं मोदी जी से कहना चाहता हूं, वो समझदार हैं, वो हमारे प्रधानमंत्री हैं, सिर्फ बीजेपी के प्रधानमंत्री नहीं है,
वो हम सबके प्रधानमंत्री हैं। आप इलेक्शन लड़िए, आप किसी को गाली देना है, आप दीदी को गाली देना आप दीजिए, हम लोग उसको क्रॉस काउंटर करेंगे, वाइस वर्सा होगा, हम आपको कुछ बोलेंगे, कुछ आप हमको बोलेंगे, वो ठीक है, मगर खुद के लोगों को जान लेना बंद करिए। ये पॉलिटिक्स समझ में नहीं आ रहा है मुझे, ये खूनी पॉलिटिक्स हो गया। ये गुजरात पॉलिटिक्स हमारे बंगाल में नहीं चलता है। हमारे बंगाल में चलता है भाई बिरयानी खिलाया वोट दे देगा, गरीब लोग हैं हमारे, सीधे साधे लोग हैं हमारे, ये पॉलिटिक्स चलता है। এটা কি আসিফ, একটা প্রশ্নে যাব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কদিন মানে কিছুদিন যাবতই উনি যতগুলোই সভা করছেন বিভিন্ন রকম ভাষা প্রয়োগ করছেন। হ্যাঁ। আপনি বললেন বাংলার মানুষ দেখছে, বাংলার সংস্কৃতি, হ্যাঁ। বাংলার কৃষ্টি, বাংলার ভাষা, এই নিয়ে আপনি বললেন। আপনি আমার লিডারকে এই যে- তোলাবাজ বলবেন? এক মিনিট, না, না, আপনি আমার লিডারকে প্রশ্নটা করে তোলাবাজ নিই, বলবেন? একটু প্রশ্নটা করে নি। তো এই যে ভাষা প্রয়োগ চলছে, হ্যাঁ আমি সেটা বলছি না, অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাষায় আক্রমণ করছে তার পাল্টা জবাবও দেব, তারা পাচ্ছে। দেব, এক নিশ্চয় second। দেব। কিন্তু এই যে ভাষা প্রয়োগ বা ভাষার যে কে লড়াই আরম্ভ চলছে, করেছে? সেটা বাংলার মানুষ কিভাবে নেবে? কে আরম্ভ করেছে? বাঙ্গাল এসে দিল্লি থেকে সবকে নিয়ে এসেছে, কে কে আরম্ভ করবে? এই স্টার্ট কে করেছে? এই ভাষাটা স্টার্ট কে করেছে আপনি বলুন না। আপনি তো আমাকে কিছু বলছেন না, কিন্তু আপনাকে খালি আমাকে জিজ্ঞেস করছেন। এই স্টার্ট কে করেছে? তোলাবাজ ভাইপো, মমতা ব্যানার্জি ইজ আ কারাপ্টেড লেডি, একদম একটা ঘাটিয়া লেডি, কে বলেছে? দিল্লি থেকে সব নেতা বলেছে। এত ক্ষমতা আমরা বাঙালি, এত ক্ষমতা? আপনি আমার মাননীয় মন্ত্রীকে বলবেন তোলাবাজ, আমার লিডারকে বলবেন আপনি তোলাবাজ? তোলাবাজি করছে ও বসে বসে এখানে। কি আপনারা কি তোলা? আপনি কত টাকা দিয়েছেন? কে টাকা দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে? আমরা কি তোলাবাজ হয়েছি? আপনি আমাকে তোলাবাজ বলবেন আর আমি ওই গঞ্জড়িকে নমস্কার করব না। ও বেটা ক্ষমতা আছে, আমি দেখবো আমরা ইলেকশনে কি করবে। আর খেলা হবে এত রাগ কেন দিলীপ বাবু? এত রাগ কেন আপনার? খেলা হবে নিয়ে? খেলা হবে, নিশ্চয় হবে। মাঠ আমাদের থাকবে, লোক আমাদের থাকবে, আর ভোট আমাদের থাকবে। ইভিএম মেশিন আপনাদের থাকবে, আপনি চুরি করবেন, তাই জন্য ইভিএম মেশিন আপনাদের থাকবে, কেন আপনি চুরি করবেন। কিন্তু মাঠ, লোক আর পুরো জনতা আর পুরো সংবিধান আমাদের সঙ্গে থাকবে। কিন্তু ইভিএম মেশিন নিয়ে আপনারা কি করবেন ওটা আমি জানি না। আপনারা চুরি করবেন, ওটা করবে, খেলা হবে। আর যদি এই ব্যাড ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি আমার সিএমকে বা আমার লিডারকে যদি কিছু বলবে, আমরা ছাড়বো না, আমরা বেটাই বলে কাজ করব। ইউ স্টার্ট, উই উইল এন্ড। আমরা নরেন্দ্র মোদীকে আমরা গালাগালি করি না তো? আমাদের প্রধানমন্ত্রী, তোমার বাপের প্রধানমন্ত্রী আছে নাকি? দিলীপ ঘোষ তোমার প্রধানমন্ত্রী খালি আছে নাকি? আমাদের প্রধানমন্ত্রী, একলা প্রধানমন্ত্রী নেই, পুরো ভারতবর্ষে প্রধানমন্ত্রী আছেন উনি। আমরা গালাগালি করি? তাসিদা, একটু আমি এখানে বলি, আপনি এক্ষুনি বলেন আমরা গালাগালি করি না, কিন্তু কিছু ঘটনায় দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীজিকে বা জেপি নাড্ডা, অমিত শাহজি যখনই কলকাতায় আসছেন বা বিভিন্ন সভা করছেন আমাদের মুখ্যমন্ত্রী, বিভিন্ন ভাষায় বলা হচ্ছে, তার প্রচুর উদাহরণ আছে। ঠিক আছে, ফানুস, টানুস, নাড্ডা, চাড্ডা, এবং তুই তো গালি পর্যন্ত। আপনি আমার সেই জায়গাটায় কি বলবেন? এই ভাষা প্রয়োগগুলোকে আপনি বলেন আমরা কিন্তু করি না। না না, মুখ্যমন্ত্রী স্বয়ং করছেন মঞ্চ থেকে দাঁড়িয়ে, আমরা এটা দেখছি। ইউ স্টার্টেড, উই উইল এন্ড ইট। তাহলে করছেন? ইউ স্টার্টেড। কে স্টার্ট করেছে? কে স্টার্ট করেছে? আমরা না না, আমরা অনেক পেশেন্টলি দেখেছি। ও একটা, এখন আপনি পামেলা গোস্বামীকে আমাকে জিজ্ঞেস করলেন, আমি ওনাকে বলেছি অনেক বাজে মেয়ে না, শি ইজ আ ফিমেল, একটা মহিলা। আপনি আমার উপরে অ্যাটাক করতে পারবেন, আপনি জার্নালিস্ট, কিন্তু আপনার সঙ্গে আমি বদতমিজি করতে পারবো না, এটা আমাদের বাঙালি সংস্কৃতি নেই, এটা আমাদের বাঙালি কালচারও নেই। আপনাকে আমি কিছু বলতে পারবো না। আপনি একটা মহিলা, আমার নেত্রী একটা মহিলা হয়েছে, আপনি আমার নেত্রীকে বলছেন চোর, একটা ডায়ন। আপনি ওই দিল্লিতে ডায়ন ওয়ার্ড ইউজ করেছেন আমার নেত্রীকে, আমার মুখ্যমন্ত্রীকে। আমরা ছাড়বো না কিন্তু। আর এই জিনিসটা কিন্তু আজকে হয়েছে না, পার্লামেন্টে হয়েছে, দিল্লিতে হয়েছে, মধ্যপ্রদেশ ইলেকশনে হয়েছে। দিদি বলে আপনি গালাগালি করবেন? আপনি এখানে বলবো হ্যাঁ আপনি অনেক ভালো, কিন্তু আপনার চরিত্র না, আমি বলতে পারবো না। ইউ আর আ ফিমেল, আই হ্যাভ টু রেসপেক্ট। এই তাই জন্যে বলছি, বাইরের লোক আমার সংস্কৃতি বুঝবে না। এই মাটি হচ্ছে দুর্গার মাটি, এই মাটি হচ্ছে আমার সরস্বতীর মাটি, এই মাটি হচ্ছে আমার কালীর মাটি, লক্ষ্মীর মাটি।
এই মাটি আছে। আমরা দুর্গাকে যদি বদনাম করব যে দিলীপ ঘোষ করেছে কনক্লেভে, ও তো আমি এফআইআর করবো দিলীপ ঘোষের উপর, আপনি দেখবেন। আমাদের দুর্গাকে বলেছে, দুর্গা খালি আমাদের নেই কিন্তু, সবার দুর্গা, সবার কালী, সবার সরস্বতী, সবার লক্ষ্মী। দুর্গাকে বলেছে ও কে? আমরা বলেছি রামকে? কেন বলে না জয় সিয়ারাম বলো না, জয় শ্রীরাম বলে না, জয় সিয়ারাম। সীতাকে ছেড়ে দিয়েছো, মহিলার কিছু রেসপেক্ট নেই, সীতাকে ছেড়ে দিয়েছো। আমি মুসলিম বেটা, আমি তোমার থেকে ভালো জানি, বেশি জানি। জয় সিয়ারাম বল, তুই জয় সিয়ারাম বল, তোর ক্ষমতা আছে, জয় সিয়ারাম বল। তোর কি প্রবলেম জয় সিয়ারাম বললে? জয় শ্রীরাম আমরা বলবো না, আমরা জয় সিয়ারাম বলবো। আমরা দুর্গা দুর্গা বলবো, আমরা জয় মা কালী বলবো, আমরা সরস্বতী বলবো, আমরা লক্ষ্মী বলবো, আমরা রাম রাম বলবো, আমরা হরে কৃষ্ণ হরে রামা বলবো। আমি জয় শ্রীরাম বলবো না। কি মেরে দেবে নাকি? মেরে দেবে নাকি? আমরা জয় সিয়ারাম বলবো। তসিফ, জয় বাংলাটাও কিন্তু বাংলাদেশের স্লোগান। কে ওরা ট্রেডমার্ক করেছে নাকি? নো 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 নো, এটা জয় ওরা জয় trademark বাংলা করেছে। যে স্লোগানটা তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়, সেটাও কিন্তু বাংলাদেশের স্লোগান বলা হচ্ছে। কি বাংলাদেশ বলবেন? কি ফ্র্যাঞ্চাইজি দিয়েছে বাঙ্গালকে? কি মমতা বন্দ্যোপাধ্যায় কিনেছে ওই জয় বাংলা থেকে? ফ্র্যাঞ্চাইজি নিয়েছে? এটা কি? এটা কনস্টিটুয়েন্সি রাইট। তারপরে শ্রীলঙ্কা বলেছে রাম শ্রীলঙ্কা থেকে, তাহলে কি করবেন? শ্রীলঙ্কা মানুষরা বলেছে রাম আমাদের রাম, রাম ইন্ডিয়াতে নেই। যে ওরা বলে সেতু ব্রিজ হচ্ছে ওখানে, তাহলে রাম সবার রাম, দুর্গা সবার রাম। জয় বাংলা আপনিও বলবেন, আমিও বলবো জয় বাংলা। বাংলাদেশ কোথায় থেকে এসেছে? পাকিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান, ভারত আমাদের সব তো একই ছিল ভাই। এটা কি বাংলাদেশ আলাদা ছিল, ইস্ট পাকিস্তান আলাদা ছিল নাকি? ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান, আমাদের ইন্ডিয়া সব তো এক ছিল। তাহলে আমরা কি করব? তাহলে আমরা বিরিয়ানি খেলে ছেড়ে দেবো? চা খাবো না? চা তো পার্সিয়া থেকে এসেছে যে আমরা চা খাই। বিরিয়ানি কোথায়? বিরিয়ানি তো ইরানি ছিল। তাহলে ইন্ডিয়ান আছে নাকি? আমরা আমরা কি ছেড়ে দেবো? কি খাবো আমরা? তাহলে জয় বাংলা বাংলাদেশ থেকে এটা কে প্রমাণ দিয়েছে? ফ্র্যাঞ্চাইজি নিয়েছি আমরা, আমরা জয় বাংলা বাংলাদেশ থেকে বলবো? এটা বাজে কথা, কিছু বলার কথা নেই, ঠিক আছে? আর জয় শ্রীরাম করে আপনি বলুন রাম আমাদের সঙ্গে আছে। রাম কাশের সঙ্গে আছে ওটা দেখে নেবেন আপনি। রাম আমাদের সঙ্গে কিন্তু। ওয়াই? বিকজ ওরা সীতাকে ভুলে গেছে, আমরা সীতাকে ভুললে না, আমরা জয় সিয়ারাম বলবো। তসিফ, কিছুদিন আগেই প্রধানমন্ত্রীজি এসেছিলেন হলদিয়াতে এবং অনেকগুলো প্রকল্প ঘোষণা করে গেছেন। মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ করা হয়েছিলেন, উনি যাননি, সেখানে যোগদান করেননি। ঠিক তার পর মুহূর্তেই দেখা গেল যে মুখ্যমন্ত্রী আবার অনেকগুলো প্রকল্প ঘোষণা করলেন। একটা নতুন প্রকল্পও চালু হয়েছে, মা প্রকল্প বলে, মা কিচেন, যেটা কলকাতায় অলরেডি চালু হয়ে গেছে, যেখানে 5 টাকায় ডিম ভাত খাওয়ানো হচ্ছে মানুষদের পেট ভরে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? প্রধানমন্ত্রী এসেও কিন্তু প্রকল্প উদ্বোধন করলেন এবং মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ করা হয়েছিল, তিনি কিন্তু ওনার আমন্ত্রণে গেলেন না। তারপরে উনি আরো প্রকল্প ঘোষণা করলেন। তাহলে কি এটা কোনো জায়গায় প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই 11 years of tenure of government, ওনার একটাই কাজ ছিল বেঙ্গল ডেভেলপমেন্ট, বেঙ্গলকে কী করে আমরা ডেভেলপ করব। আর আমাদের যে প্রধানমন্ত্রী আছেন ওনার কাছে অনেক টাইম, প্যারিস, লন্ডন, বার্লিন, জার্মানি, চায়না, ওনার কাছে অনেক টাইম। উনি এখানে আসছেন, উদ্ঘাটন করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন ভিক্টোরিয়া গিয়ে ওখানে একটা গভর্নমেন্ট প্রোগ্রাম ছিল, মনে হচ্ছে হলদিয়াতে গভর্নমেন্ট প্রোগ্রাম ছিল তো, একদম। হ্যাঁ, তাহলে ভিক্টোরিয়াতে একটা গভর্নমেন্ট প্রোগ্রাম নিয়ে ওখানেও জয় শ্রীরাম করছে। ওখানে তো গভর্নমেন্ট প্রোগ্রাম আছে, ওখানে রাম আর দুর্গা নিয়ে কী লাভ? আল্লাহ নিয়ে আবার কী লাভ? ওখানে ভগবান নিয়ে কী লাভ? এটা তো একটা ভিক্টোরিয়ার প্রোগ্রাম হয়েছিল, কেন যাবেন উনি? ওনার কাছে টাইম আছে না, এখন ইলেকশন আছে, অনেক কাজ। মা ক্যান্টিন আরম্ভ করেছে, আপনার কাছে কিছু প্রবলেম? আপনি বলুন না, মা ক্যান্টিন যদি হয়েছে কিছু প্রবলেম? হ্যাঁ, আজকে আরম্ভ করেছি আমরা, বিফোর ইলেকশন আরম্ভ করেছি, 1000 মানুষ খাচ্ছে। কার গায়ে লাগছে? দিলীপ ঘোষের গায়ে লাগছে, কৈলাসের গায়ে লাগছে, অমিত শাহের গায়ে লাগছে, কার গায়ে লাগছে? গরিব মানুষরা খাচ্ছে তো, কেন লাগবে? কিসের প্রবলেম ভাই? আমিও ক্যামেরাতে জিজ্ঞেস করছি, আপনাদের কিছু প্রবলেম? গরিব মানুষ যদি মা ক্যান্টিন থেকে 5 টাকা করে ডাল চাল আর ডিম খাবে, কার প্রবলেম? হ্যাঁ, ইলেকশনে বিফোর অন করেছি, প্রবলেমটা কি? অনেক পলিসি আছে,
10 বছর থেকে চলছে, এই পলিসি এখনই আরম্ভ হয়েছে, প্রবলেমটা কি? আপনাকে তো কিছু প্রবলেম হচ্ছে না তো, তাহলে প্রবলেমটা কি? ইট ইজ গুড ফর দ্য পিপল, ফর আওয়ার স্টেট। অনেক গরিব মানুষ থাকে, এই খালি হাত দেখে হয়ে যাবে নাকি এরকম? আর যদি ক্যামেরা আপনি টার্ন করে এক মানুষই নেই কিন্তু হাত এরকম করছেন নরেন্দ্র মোদী, দিদি তো হাত করে তো দিদি এরকম প্রবলেম কালীঘাটে হবে না। দিদি বলেছে হাত নামিয়ে দাও, একটু পেটে কিছু ভোজন দিয়ে দাও, এটাই আমাদের প্রকল্প। তসিফ, তৃণমূল বলছে যত দুর্নীতিগ্রস্ত মানুষ বিজেপিতে গিয়ে যোগদান করছে, কি বলবেন? মানে বিজেপি বি টিম হয়ে যাচ্ছে, কি বলবেন? এটা আপনি পলিটিক্যাল একটা কোয়েশ্চেন করছেন। যে ইচ্ছা যেখানে যেতে হবে ওটা চলে যাবে, কিচ্ছু হবে না। শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে, মুকুল রায় চলে গেছে, রাজীব ব্যানার্জি চলে গেছে, ইন্দ্রনীল কি একটা রুদ্রনীল ছিল আপনাদের দলের চলে গেছে। এতগুলো হেভিওয়েট বিধায়ক এই ভোটের মুখে ছেড়ে চলে যাচ্ছে, তাতে কি দলের ভাবমূর্তি নষ্ট হবে না, বা দল কোনোভাবে এফেক্টেড হবে না বলছেন? দলকে মানুষ দেখবে, দল কাজ কি করেছে, নেতা কি করেছে ওটা আমি জানি না, ওটা আমি জানি না। দল কি কাজ করেছে মানুষ ওটা দেখবে। শুভেন্দু কি কাজ করেছে ওটা আমি জানি না, ওটা দেখতে হবে না। দল ব্যানার কি কাজ করেছে, কার ব্যানারে কি কাজ হচ্ছে, কত পলিসি এসেছে, মানুষরা এটা দেখবে। দেখুন, আল্লাহর ভগবান কিয়ে কিছু লাভ হবে না। আল্লাহ আমার বাড়ির ভিতরে, ভগবান আপনার বাড়ির ভিতরে, এইসব করে কিছু লাভ হবে না। কে কি করছে, কোথায় যাচ্ছে, কি হবে, হেরে যাবে, হেরে যাবে, হেরে যাবে। আমরা থাকবো মানুষের কাছে, থেকেছি তো। মমতা বন্দ্যোপাধ্যায় 1984 থেকে এমপি, রেলওয়ে মিনিস্টার ছিলেন, এনডিএর সঙ্গে ছিলেন, আছেন তো, আমরাও থাকবো ওনার সঙ্গে। প্রবলেমটা কি? যে যাচ্ছে যেতে দেন। আমরা কাউকে চুরি, চোর, রেপিস্ট, মার্ডার বলবো না, কেন? এটা আমার সংস্কৃতি নেই। আপনি যে বলে গালাগালি হচ্ছে, ওরা স্টার্ট করেছে, আমরা দেব। কিন্তু এরকম বসে বসে এখন আমি শুভেন্দু দাকে, রাজীব দাকে, বেশালি দি তো আমার বোন, গালি দেবো নাকি আমি? আমার এত ক্ষমতা হয়ে গেছে, আমি ছোট ভাই নিয়ে বেশালি দিকে আমি গালাগালি করব না, করব না। আপনি কিন্তু যদি আমাকে গালাগালি করবেন, আপনাকে আমি রিপ্লাই করব। যদি আপনাকে ভালো লাগে না, আমাকে গালাগালি করেন না। আপনি আমার লিডার অভিষেক ব্যানার্জিকে তোলাবাজ বলছেন, আমরা ছাড়বো না আপনাকে। তাহলে তো আপনাকে আমরাও বলবো, অনেক বলবো। তসিফ, আপনি একটা প্রসঙ্গ খুব ভালো বলছিলেন যে কে গেল দল থেকে, কে এলো, কে নেতা, সেই নিয়ে ভাবার কোনো বিষয় নেই, কাজ দেখবে মানুষ। খুব ভালো কথা। তো এই কাজ প্রসঙ্গেই আসি। আমরা আমফানের সময় দেখেছি আমফান দুর্নীতি কিন্তু হয়েছে, এবং প্রচুর মানুষ আছে যারা আমফানের টাকা পায়নি, এখনো পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যারা মানে যারা দুর্নীতি হয়েছে বা করেছে, সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পদক্ষেপ নেওয়া হবে, তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। মানে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে আইনতভাবেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কি বলবেন তাহলে? সব নিয়েছে দিদি, সব করেছে, সবাই উপরে অ্যাকশন হয়েছে। ওটা কিন্তু আপনারা মিডিয়াতে আপনারা শো করবেন না, বা কেউ ন্যাশনাল টিভিতে এটা শো করবেন না। কিন্তু আর একটা জিনিস আপনি বলছেন যে দুর্নীতি হয়েছে, দিদি অ্যাকশন নিয়েছে। আবার আমি বলছি, পুরোপুরি অ্যাকশন নিয়েছে, অনেকরা সাসপেন্ড হয়েছে। আর একটা কথা, আপনি কত সিএমকে দেখেছেন লকডাউনে বাইরে ঘুমতে? পুরো ভারতবর্ষের কত সিএম? মোদি এভরি মর্নিং 8টার সময় এসে বলছে হ্যাঁ থালি, ওটা ব্যালকনি যাবে, রকেট ছাড়বে, বিজলি করবে, ওটা করবে, এরকম তিতলি মতন করেছে, এরকম করেছে, অনেক করেছে, ঠিক আছে? আপনারও তো সিএম মমতা বন্দ্যোপাধ্যায়, দেখেছেন ওনাকে পোস্তাতে মার্কিং করছেন, কে চাল দিচ্ছে না, ওখানে হাওড়াতে, বড়াবাজার, গড়িয়াহাট, ভবানীপুরে কে ছিলেন আমাদের সঙ্গে? উনি ছিলেন। মানুষরা দেখে নিয়েছেন, মানুষরা সবাই দেখেছে সিএম কি করেছে এখানে আর কি করবেন। অনেক করোনাকে নিয়ে অনেক রাজনীতি হয়েছিল, শ্মশান ঘাট, এটা ঘাট, ওটা ঘাট, কি হলো? আপনাদের ইউপিতে আজকে এখনও করোনা আছে, 1200 কেস এভরিডে। কলকাতাতে 145 স্টিল নাও। ইউপিতে 1200,
কলকাতাতে 165, যত স্টেট আছে আপনার বিজেপি স্টেট, দেখুন তো ওখানে কি হচ্ছে। वी आर प्राउड ऑफ आवर ऑनरेबल सीएम ममता बंदोपाध्याय। उस वक्त में कोरोना काल के वक्त में जिस हिसाब से उन्होंने अपने घर से निकलकर कमिश्नर के साथ वो घूम रही थी, कमिश्नर के साथ घूम घूम कर मार्किंग करना, लोगों से मिलना, कैसे क्या करना, कौन सा दुकान खोलना है, कौन सा दुकान बंद करना है, ये कोई नहीं किया। पूरे हिंदुस्तान का कोई सीएम रास्ते में नहीं दिखा था सिवाय ममता बनर्जी का। इसके आगे कुछ नहीं बोल सकते हैं। लोग हैं, लोग ने देखा है, निर्वाचन सामने है, इलेक्शन में कौन सा बटन दबेगा सबको पता चल जाएगा। कितना दुर्नीति हुआ, कितना क्या हुआ, ये सबको पता चल जाएगा। मेरे सफाई देने से कुछ नहीं होने वाला। মানুষরা দেখেছে, মানুষরা জবাব দেবে। তসিফ, বেকারত্ব কিন্তু এখন পশ্চিমবাংলার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং লাগাতার বেকারত্বের সংখ্যা কিন্তু বাড়ছে। তাহলে এই বিষয়টা নিয়ে কি বলবেন? এত কাজ হয়েছে, এত প্রকল্প, সমস্ত কিছু হওয়ার পরও বেকারত্বের সংখ্যা এইভাবে বাড়ছে কেন? এবং এখনো পর্যন্ত এই 9 বছর 10 বছর অতিক্রান্ত হওয়ার পর এখনো পর্যন্ত কোনো শিল্প আসলো না, এই জায়গাটা এই পরিস্থিতি কেন? India GDP from last 6 months till now is, এটা ফাইন্যান্সিয়াল কথা বলছি, দিলীপ ঘোষ বুঝবে না, কিন্তু ফাইন্যান্সিয়াল আছে তো বুঝবে না। till now is at minus. Before corona ছিল 3.4, 2.5 এরকম, তারপরে হয়েছিল -25। বেঙ্গলের নিজে যে সেন্ট্রাল গভর্নমেন্ট জিডিপি বলেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের কিন্তু ক্যালকুলেশন, আমরা কি করে ক্যালকুলেট করব জিডিপিটা? সেন্ট্রাল গভর্নমেন্ট যে বলেছে বেঙ্গলের জিডিপি হয়েছে 12.8। আপনি যে কাজের পক্ষে বলছেন কথা, কি কাজ আছে না, অনেক কাজ পেয়েছে। হ্যাঁ, যদি স্টেট গভর্নমেন্ট বলেছিল 10 লাখ কাজ, 7 লাখ কাজ হয়েছে। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, 3 লাখ কাজ এখনও বাকি আছে। আর আপনারই চ্যানেলের পক্ষে আমি বলছি দিদিকে এটা দেখতে। ওয়াই ওয়েন এভরি ওয়ার্ক ইজ কমপ্লিটেড, এটা কমপ্লিট কেন নেই? এটাই কমপ্লিট হবে। আমি 7 লক্ষ আপনি বলেন যে অলরেডি ডান, আপনাকে একটু আমি এস্টিমেশন দিচ্ছি, আচ্ছা, মেবি ওটা 70 লাখ, সেটা হ্যাঁ 6 হতে পারে, সেটা 8 হতে পারে, কি 5 হতে পারে, একটা জাস্ট সেটা হতে পারে। যদি কমপ্লিট হয়েই থাকে তাহলে এখনো এত বেকারত্ব প্রত্যেকটা জায়গায়, এখনো মানে সেই কর্মের জায়গাটা, যেমন প্রশাসনে এখনো অনেক ভ্যাকেন্সিজ যেগুলো হচ্ছে না, আমরা সেটা টিচারদের ক্ষেত্রে দেখছি, প্যারা টিচাররা অনশন করছে, সেই জায়গাটাও দেখছি একটা অসন্তুষ্টির জায়গায় পৌঁছে গেছে টিচার্সরা। এসএসসি নিয়ে দেখছি, টেট নিয়ে দেখছি, এই জায়গাগুলো তাহলে সৃষ্টি হচ্ছে কেন ভাই? আপনাকে বুঝতে হবে বেঙ্গল ইজ নট আউট অফ ইন্ডিয়া। বেঙ্গল ইন্ডিয়া ভিতরে আছে। বেঙ্গল ইজ আ স্টেট পার্ট অফ ইন্ডিয়া। আর যদি আপনার কথা অনুযায়ী হয়েই যায়, এই 11 বছর বা 9 বছর বা 10 বছর এই যে চলছে, দুটো টার্ম গেল, তো দুটো টার্মে আমরা কিন্তু এটাও দেখতে পাইনি, পশ্চিমবাংলার মানুষ এটাও দেখেনি কোনো একটা নতুন ইন্ডাস্ট্রি হলো বা কোনো একটা, যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, ডানলপও এখনো খোলেনি, কিন্তু যেগুলো বন্ধ হয়ে পড়ে আছে বা বামফ্রন্টের আমার বন্ধ ছিল সেগুলোও এখনো খোলা হয়নি। তাহলে সেই সমস্যার সমাধানগুলো 11 বছরে হলো না কেন? ওকে, ভেরি গুড। আমি আপনাকে কথা বললি যে এটা বেঙ্গল ইজ নট আউট অফ ইন্ডিয়া। বেঙ্গল তো আমাদের ভারতবর্ষে আছে, ঠিক আছে। আপনি যদি আমার বাবের টাকা পকেটে যদি 1 টাকা থাকবে, আর আমার বাপের 4টা ছেলে, সবাইকে আমি 25 পয়সা করে দেবো তো, ঠিক আছে। কিন্তু যদি আমার বাপের পকেটে 1 টাকা থাকবে আর 30 ছেলে আমার, কোথায় থেকে আমি টাকা দেব? দিতে পারবো না তো। তারপরে মনে হচ্ছে আমার বাপ ঠিক করে কাজটা করলে না, বুঝছেন তো। প্রধানমন্ত্রী হিন্দুস্তানকে নিয়ে, ভারতকে নিয়ে কি করে কাজ করেছে যে -24 জিডিপি চলে গেছে, আর এখানে ডেভেলপমেন্ট কি করে হবে বেঙ্গল, মুম্বাই, দিল্লিতে? কিছু হতে পারবে না। उसके बाद भी बंगाल का जीडीपी 12.8 था, इंडिया से ऊपर था। इंडिया का जो पूरा जीडीपी है उससे अच्छा बंगाल का रैंकिंग था। ये मैं नहीं बोलता, सेंट्रल गवर्नमेंट खुद बोलता है, मोदी गवर्नमेंट खुद बोलता है,
ठीक है, आप ये कह रही हैं कि 11 साल से टीएमसी गवर्नमेंट है, जॉब कंप्लीट होना चाहिए। मैं मानता हूं कि कुछ कुछ जगह में जॉब कंप्लीट नहीं हुआ, ठीक है, मगर वापस से अगर आप सेंट्रल रिएक्शन देखिएगा और स्टेट रिएक्शन देखिएगा, सेंट्रल से लाख गुना अच्छा काम जॉब को लेके स्टेट गवर्नमेंट ने किया है। इसका प्रमाण मैं कोई भी वक्त में किसी भी बीजेपी के प्रवक्ता के साथ मैं तौसीफ रहमान दे सकता हूं आपको कि सेंट्रल गवर्नमेंट ने जितना जॉब नहीं दिया है उतना हमारे बंगाल के गवर्नमेंट ने जॉब मिला है। आपको मैं कोई भी वक्त दे सकता हूं, मैं उसमें रिसर्च करूंगा, मेरे पास उसका प्रमाण है, मैं आपको दे सकता हूं, उसका जवाब मैं आपको बिल्कुल दूंगा। तो सिर्फ अगर ऐसा ही हुआ है तो उड़ीसा में इतना इंडस्ट्री हो गया। हाँ, मैं उसमें भी आ रहा क्यों नहीं हुआ? हूँ। उड़ीसा बहुत छोटा सा टाउन है। बंगाल फाइनेंशियल वेस्ट बंगाल एक मेट्रोपॉलिटन सिटी है। उड़ीसा बहुत ही छोटा सा है, वहाँ इतना डेवलप कैसे हो रहा है? वहाँ आईटी हब हो रहा है, यहाँ पर क्यों नहीं हो रहा है? उड़ीसा इज वर्किंग वेरी हार्ड, आई अंडरस्टैंड। बंगाल फाइनेंशियल कॉन्क्लेव हुआ था, उसमें अदानी आए थे, अंबानी आए थे, टाटा आए थे। अंबानी ने कहा था 50,000 करोड़ का इन्वेस्टमेंट हम करेंगे यहाँ पे, सब बोल के चले गए, किसने रोका? प्रॉब्लम यह है कि जो जो भाजपा स्टेट नहीं है, जो भाजपा स्टेट नहीं है, उस स्टेट को यहां पे सही से कुछ भी इंडस्ट्री नहीं देगा। यह भाजपा गवर्नमेंट का पॉलिसी है। अंबानी इतने बड़े लोग हैं, यहां पर प्रॉमिस करके गया था कि मैं इंडस्ट्री दे के जाऊंगा, उनको भाजपा ने रोक दिया होगा, अदानी को रोक दिया होगा, टाटा को रोक दिया होगा, वो लोग नहीं आ पाए। टाटा को कैसे रोक दिया गया? टाटा को तो भगाया गया था एक टाइम पे। नहीं, टाटा को जब भगाया गया था वो फार्मर्स का लेके प्रॉब्लम था। का हालत आप देखिए। बिल्कुल ठीक है, तो बिल्कुल ठीक है, मगर राजनीति अलग चीज है और डेवलपमेंट की अलग चीज है। यहां पर फिर भी आप देखिए, बिना इंडस्ट्री नहीं हुए भी जितना फाइनेंशियल कॉन्क्लेव दीदी ने किया है, सारे इंडस्ट्री, पूरे देश के इंडस्ट्रीज को लेके, उन सबको रोक दिया गया। इतना बड़ा राजनीति हुआ है यहाँ पे, और ये राजनीति मीडिया को दिखाना चाहिए कि बंगाल में इंडस्ट्री आने से क्यों मना कर दिया गया। फिर भी इतना कुछ नहीं होने के बावजूद यहां पर बंगाल का जीडीपी आज भी स्ट्रांग है, आज भी लोग यहां पर अच्छे से हैं। मगर कुछ लोग दिल्ली से आके यहां के लोगों को भिखारी बोलते हैं, कहते हैं कि यहाँ के लोग गरीब हैं, यहाँ के लोग भिखारी हैं, यहाँ के लोग को ऐसा कर दिया गया। ऐसा बोलना भी उचित नहीं है। তাসিম मैं একটা কথায় যাব, আপনি বলছেন যে লোক ভালো আছে, আপনি বলুন লাস্ট যদি আমি 11 বছরের একটা হিসাব করি, 11 বছরে কত সংখ্যক মানুষ বা এই যুবার যে কথা বলছেন, যুবা যারা নিউ জেনারেশন, তারা কত সংখ্যক নিউ জেনারেশন তারা অন্য স্টেটে যাচ্ছে কর্মসংস্থানের জন্য, কত পরিযায়ী শ্রমিক তারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অন্য স্টেটে যাচ্ছে। তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? যদি কর্মসংস্থানের জায়গাটা ঠিক হতো, যদি সত্যি সব সমস্যাগুলো সমাধান হতো, কোনো প্রয়োজন আছে তাদের বাইরের স্টেটে যাওয়া বা বাইরের দেশে যাওয়া? मुझे मालूम था आप मुझसे ये सवाल करेंगी। आई वॉज वेरी मच प्रिपेयर्ड। যদি আপনি নিজেও দেখেন আপনার ঘরেরও হয়তো কোনো একটা ছেলে ইউএসএ তে গিয়ে চাকরি করছে, ওয়াই? এক্স্যাক্টলি ওয়াই সেটাই কথা। আমি এটা জানলাম কি আপনি এটা জিজ্ঞেস করবেন। प्रॉब्लमটা सिंस 2014 मोदी गवर्नमेंट के आने के बाद आज 2021 है, 35% इंडियंस गॉट कन्वर्टेड इनटू एनआरआई। देश छोड़ के वो जा चुके हैं। क्यों? इसका जवाब अगर कोई बीजेपी मुझे दे सकता है, मैं भी आपको इसका जवाब दे दूंगा कि बंगाल के लोग बाहर छोड़ के क्यों चले जा रहे हैं, हिंदुस्तान छोड़ के लोग क्यों जा रहे हैं। শুধু 100 দিনের কাজ দিয়ে পুরো সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কর্মসংস্থান কি হয়? কেন, যে আছে ওটা তো পাচ্ছে, অ্যাটলিস্ট বেটার দেন নাথিং। যে সিপিএম গভর্নমেন্টে কি করেছিল? সিপিএম গভর্নমেন্টে সব ছেলেরা সব ড্রাগ এডিক্ট বা গুন্ডা বদমাশ হয়ে গেছিল। এখন তো ছেলেরা কাজ করছে, অনেক কাজ আছে। আপনি বলুন তো কোনটা গভর্নমেন্ট ডব্লিউবিসিএস ক্লাস করছে, ফ্রি ক্লাস মাইনরিটিকে নিয়ে, মেজরিটিকে নিয়ে? কোন গভর্নমেন্ট? এখন কত পলিসি এসেছে আপনি জানেন? ওটা মিডিয়াতে নেই। আইএস অফিসের কাজ, ডব্লিউবিসিএস কাজ, যে ছেলে ক্লাস 5 ড্রপ আউট আছে ওকে লোন দিচ্ছে মমতা গভর্নমেন্ট। এটা কোথায়? এটা আপনারা বলবেন না? আপনি 100 দিনের বিকল্পের কথা করছেন, আপনি বলছেন চপ বাইরে চলে যাচ্ছে। লোন নিয়ে বসে আছে ডব্লিউবি, এমডিএফসি, মাইনরিটি, আমাদের মেজরিটি লোন নিয়ে লোক মানুষরা বসে আছে। সবাইকে লোন পাচ্ছে আপনার এডুকেশন জন্যে, আপনার কাজের জন্যে। আপনি যে ঠেলা, আপনি যে ভেন্ডারে টেন্ডার কাজ করবেন, ছোট ছোট ভেন্ডার যে ফল, চাউমিন, নুডলস এসব বিক্রি করে, ওদের লোন কে দিচ্ছে?
মমতা গভর্নমেন্ট দিচ্ছে, এটা আপনি বলছেন না। আপনি যে নেগেটিভ কথা আছে যে বিজেপি থেকে আসছে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি নিশ্চয় আমি আনসার দেব, কিন্তু আপনাকে আমি নেগেটিভ आंसर দেব না, আপনাকে আমি पॉजिटिव आंसर देव विथ 75 पॉलिसी स्कीम मेकर्स। एक बच्चा से लेके एक बूढ़ा तक का स्कीम मेकर है। कौन सा गवर्नमेंट ऐसा किया, आप मेरे को ला के दिखाइए। मैं चैलेंज करता हूँ पूरे भाजपा गवर्नमेंट, बंगाल को छोड़िए, मैं पूरे भाजपा हिंदुस्तान को चैलेंज करता हूँ कि अगर ऐसी पॉलिसी अगर आपके पास है तो ला के मुझे दिखाइए, तब हम बात करेंगे कि कितना डेवलपमेंट हुआ और नहीं हुआ। তাসিম, আমি আরেকটা প্রসঙ্গে যাব যে এই যে মাইনরিটি যে সংখ্যাটা আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে আব্বাস সিদ্দিকীর সাথে একটা জোট অলরেডি বাঁধা হয়েছে, তো এই জোটটা কতটা এফেক্টেড হবে তৃণমূলের ক্ষেত্রে? সব আমাদের সঙ্গে থাকবে, সব আমাদের সঙ্গে থাকবে। যে সেকুলার ফ্রন্ট থাকবে আমাদের সঙ্গে থাকবে, আজকে নেই কালকে আমাদের সঙ্গে থাকবে। ভাজপাকে এরা পাত্তা দেবে না। হ্যাঁ, অনেকরা এসেছে বাইরে থেকে, সব চলে গেছে বাইরে। আপনাকে দেখতে হবে, যদি হায়দ্রাবাদ থেকে বিরিয়ানি চলছে না, মানুষ কি চলবে না, ছেড়ে দেন, কিছু হবে না। যে সেকুলার ফ্রন্ট, যদি সিপিএম কংগ্রেস আর ওই ছেলে যে আমাদের ভাই আছে আব্বাস সিদ্দিকী, যদি ওরা বলে কি আমরা সেকুলার আছি, ওরা আমাদের সঙ্গে থাকবে। যদি মুসলিম করে বলবে, তারপরে তো আমরা আরএসএস মতন হয়ে যাব। মুসলিম হিন্দু করে লাভ নেই। বেঙ্গল মিন্স ইউনিটি, বেঙ্গল মিন্স তিরঙ্গা, বেঙ্গল মিন্স ট্রাই কালার। খালি গেরুয়া রং নিয়ে নাচবো না, আমরা হারা রং নিয়ে নাচবো না, আমরা নাচবো গেরুয়া, হারা, সাদা। এটা হচ্ছে পিস, এটা হচ্ছে ইউনিটি। দিস ইজ মিন বেঙ্গল ইউনিটি, সেকুলার ফ্রন্ট। তসিফ, পেট্রোল ডিজেলের দাম লাগাম ছাড়া, মানুষ দেখছে, এটা তো কমেডি হয়ে গেছে, মানুষ দেখছে। অনুপম খের একটা টুইট ছিল, অনুপম খেরের ড্রাইভার বলেছিল অনুপম খেরকে কি স্যার আমি কালকে সাইকেলে আসবো, কালকে থেকে। অনুপম খের বলেছে কেন সাইকেলে কেন আসবে, বলে স্যার বাইককে আমি রস্সি ফাঁসি বেঁধে প্যাক করে রেখে দিয়েছি, তেল হয়ে গেছে 2 টাকা তেল পড়ে গেছে। এটা আমি কথা করছি আপনার 2013-এর কথা, ঠিক আছে। আজকে আমি অনুপম খেরকে কিন্তু দেখতে পাচ্ছি না, কোথায় আছে অনুপম খের, ওর ড্রাইভারটা কোথায়, ওর বাইকটা কোথায়। 2 টাকার জন্য অনুপম খের টুইট করেছিল, আর আমি ওই বাবাকে ঢুঁড়ছি, রামদেব বাবাকে, কোথায় আছে ও এত 20 টাকা নিয়ে এত বিজনেস করে নিয়েছে, এত বড় इंडस्ट्री सेट করে নিয়েছে। जनता की अदालत, रजत शर्मा अदालत बोलेছিল आपको कौन सा गवर्नमेंट चाहिए जो 35 रुपये में देता है कि 70 रुपये में, बच्चा लोग बोला 35 रुपया। आपको कौन सा गवर्नमेंट चाहिए जो गैस आपको 300 रुपये में देगा या 600 रुपये में, बच्चा लोग बोला 300। आज हम उस पूछना चाहते हैं पतंजलि बाबा से, एक ढोंगी बाबा रामदेव, ही इज नॉट रिलीजियस। আমি রিলিজিয়াস অ্যাটাক করছি না, ও ঢঙ্গি আছে, কিন্তু আমি ওকে জিজ্ঞেস করতে চাইছি ও কোথায় আজকে, বেটা তুই কই, হ্যাঁ কোথায় আছো? 100 টাকা চলে গেছে পেট্রোল, 900 টাকা আমাদের গ্যাস, 1200 টাকা আমাদের গ্যাস, 50 টাকা রেস। কি পাকিস্তান করেছে এটা? একে করেছে পাকিস্তান বা চাইনা? ফরেন হ্যান্ডস, এটাও বলে দেবে ফরেন হ্যান্ডস পাকিস্তান করেছে। পুরো গ্যাস দাম বেড়ে দিয়েছে পাকিস্তান, মিলিটেন্টরা এসে বেড়ে দিয়েছে। পেট্রোল কে খাচ্ছে? পাকিস্তান চলে যাচ্ছে। এটাই বলে লাভ নেই, মানুষরা দেখছে। আপনি দেখুন, আপনিও বাঙালি, এখানেই থাকেন, প্রবলেমটা নেই, সব দেখছে। গ্যাসকে সাবসিডি এত বড় বড় করে একটা ছবি আছে, মোদি গ্যাস, আর একটা ভদ্র মহিলার ছবি আছে, দেখেছি আমরা, নিজে গ্যাস দিচ্ছে 50 টাকা। वेयर इज स्मृति ईरानी जी? स्मृति ईरानी जी आप कहाँ हैं? मैं आपसे पूछना चाहता हूँ। 2 रुपया गैस में बढ़ा था, आप दिल्ली के सड़कों में, और वो ছবিতে রাহুল সিনহাও ছিলেন, দেখবেন, আমি সব মার্ক করি। राहुल सिन्हा के साथ आप बैठ के चिल्ला रही थी 2 रुपया बढ़ गया, 2 रुपया। आप आज कहाँ हैं? गैस का दाम कहाँ चला गया? पेट्रोल 100 रुपया हो गया। राहुल गांधी मेरा प्रधानमंत्री नहीं है, सोनिया गांधी मेरी प्रधानमंत्री, मेरा प्रधानमंत्री नरेंद्र मोदी है, और आप उस कैबिनेट में। क्या हुआ? अब आप क्यों नहीं चीख रही हैं? अब आप क्यों नहीं बोलती कि दाम कैसे बढ़ गया? इनका जवाब है कि पहला गवर्नमेंट जो करके चला गया उसके वैसे दाम बढ़ गया। ये अच्छा है, ये अच्छा है, ये जो भी हो रहा है अच्छा हो रहा है, लोगों के सामने हो रहा है। इलेक्शन आ रहा है, और सिर्फ बंगाल के इलेक्शन के लिए नहीं, अभी असम में भी इलेक्शन है। पूरा 5 साल लोग का इलेक्शन चलता है, ये लोग इसका जवाब देगा। पेट के आगे ना दीदी कोई धर्म नहीं होता, सारे गरीबों को मालूम है।
सारे लोगों को मालूम है, पेट के आगे ना कोई भगवान आता है ना कोई अल्लाह आता है, पेट के आगे सिर्फ अनाज आता है और भोजन आता है, और इसमें लोग बिक जाते हैं, याद रखिएगा। तो ये जो कर रहे हैं ना, इनको पाप लगेगा। তৌসিফ, একদম শেষ একটা প্রশ্ন। আসন্ন মানে বিধানসভা ভোট একদম সামনেই, আর বেশি দিন বাকি নেই, তো আপনারা কতটা কনফিডেন্ট এবং কি আশা করছেন? আমরা সরকার থাকবো, নিশ্চয়ই থাকবো, এটা আমাদের নিয়ে কিছু লাভ নেই, আমরা কিচ্ছু, আমাদেরকে কিছু চিন্তা নেই। যে যাচ্ছে আবার আপনি বলবেন সবাই তো চলে যাচ্ছে, এটা আপনি বলবেন, তো আমাদের কিছু চাপ নেই। আমি একটাই কথা আমি শিখেছি আমার সিএম থেকে, আমার লিডার থেকে, কাজ করতে থাকো, মানুষ কাছে থাকো, মানুষ যে বলছে ওটা করো, মানুষের কি ডিমান্ড আছে ওটা ফুলফিল করো, আর যে পলিটিক্স হচ্ছে ওটা ছেড়ে দাও। এটাই পলিটিক্স মানে এটাই না, লম্বা লম্বাটে র্যালি করব, লক্ষ লক্ষ মানুষকে টাকা দিয়ে বলবো এসে যাও। এখন তো আমি ভয় পাচ্ছি যে বিরিয়ানি আর অ্যালকোহল শেষ হয়ে গেছে, আবার মনে হচ্ছে কি কোকেন দিয়ে এটা ক্যাম্পেন হবে নাকি। এটা অনেক বড় কথা হয়ে গেছে। কিন্তু এখন এই দিলীপ ঘোষকে আপনারা জিজ্ঞেস করবেন কি আপনারা কোকেন দেবেন নাকি ক্যাম্পেনে? আপনার যে ওই ভদ্র মহিলা পামেলা গোস্বামী কোকেন নিয়ে ধরা করেছে, আমি তো জানি না এখন কি করে পলিটিক্স করবে, কোকেন, গাঞ্জা, ফিম মতলব এটা অনেক ডেঞ্জারাস। আমরা এরকম পারবো না, তাহলে আমরা হেরে যাব। যদি এই সাপ্লাই করবে, আমরা তো সাপ্লাই করতে পারবো না, আমরা তো জানি না কোকেন কি, মতলব কি সুগার কি বলে আপনি, ব্রাউন সুগার, আমরা এটা পারবো না দাদা, আমরা হেরে যাব। তারপরে যদি আপনি এরকম নিয়ে ক্যাম্পেন করবেন কোকেন আর মতলব অ্যালকোহল পারবো না। আমরা তো বাঙালি মানুষ, আমরা তো বিরিয়ানি জানি, ওই ক্যাম্পেন দিয়ে আমরা ইলেকশন দেখে যত কর্মী আছে আমরা ওদেরকে একটা বিরিয়ানি ডাব্বা আর আরসালান থেকে আমরা কিনে দিই। কিন্তু কোকেন কোথায় থেকে আসছে এখন এটা আমি জানি না। ইডি কোথায়, সিবিআই কোথায়, আর সব কোথায় আমি বুঝতে পারছি না। রিয়া চক্রবর্তীর কাছে 59 গ্রাম একটা উইডস ছিল, ওকে ইবি সিবি কবে পুরো পুরো ঘেরে নিয়ে গেছে, বলছে অনেক বড় সাপ্লায়ার, মতলব পাবলো এসকোবারে ফেল, মেক্সিকো ফেল, ওকে নিয়ে চলে গেছে। এখন 100 গ্রাম কোকেন এসেছে, আমি জানি না কোথায় সিবিআই, কোথায় ইডি, কোথায় কি। আবার লিডাররা বলছে না এটা অনেক স্কিম আছে, অনেক কিছু আছে, স্ক্যাম আছে, আমি জানি না। কিন্তু আমি অনেক ভয়, এখন কোকেন দিয়ে যদি আপনারা ক্যাম্পেন করবে, আমরা পারবো না ভাই, পারবো না। আপনাকে ধন্যবাদ, কোকেন নিয়ে করেন আপনারা। তাহলে নির্বাচনে আপনারা যথেষ্টই কনফিডেন্ট? একদম আমরা কনফিডেন্ট, বিকজ মানুষরা কনফিডেন্ট। আমাদের কিছু ক্ষমতা নেই, আমাদের কিছু অকাত নেই। আমরা কি, আমার লিডার কে করেছে আমাদেরকে? দিদিকে লিডার কে করেছে? দিদি আজকে দিদি হয়েছে, পুরো জগতের দিদি, পুরো ইন্ডিয়ার দিদি, খালি বাঙ্গাল কে করেছে? মানুষরা করেছে। আমাদের কি ক্ষমতা? আমার কিছু ক্ষমতা নেই। একটাই জিনিস, মানুষ কাছে থাকবো, মানুষ কাছের কাজ করব, ওনার যে ডিমান্ড, ওনার যে ওপিনিয়ন ওটা শুনবো, এটা হচ্ছে পলিটিক্স, এটাই করব। কে বিফ খাচ্ছে, কে পোক খাচ্ছে, কে মিনিস্কার্ট পরেছে, কে হারা পড়ছে, কে টপি লাগায়, ওটা আমি জানি না। এটা পলিসিও নেই, এটা টিএমসির আইডিওলজিও নেই। কাজ করব, মানুষ কাছে থাকবো, বাস। অসংখ্য ধন্যবাদ তৌসিফ এতক্ষণ টাইম দেওয়ার জন্য। অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক জয় মা কালী যারা এতক্ষণ ছিলেন। নমস্কার। বঙ্গনারীর সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।